পাবনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মা মেয়ে সহ নিহত ৩, সমুদ্রে বেড়াতে গিয়ে বাবা ছেলের মৃত্যুর ঘটনায় রাজশাহীর বাড়িতে মাতম। শুধু বলে যাচ্ছি যে ঢাকা যাচ্ছি, তো দেখে শুনে রাখিস, ভালো থাকিস তোরা। আমার ভাইটা খুব অসুস্থ থাকতো, হার্টের সমস্যা ছিল, খোঁজ খবর নিতাম এটাই। সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা হয়নি, জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে কয়েকটি গ্রামের মানুষ। সংস্কারের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের যে অন্যখানে জায়গার মতো কোথাও আর কোনো জায়গা নেই। স্থায়ী বাঁধ না হয় তাহলে মনে করেন পূর্ব নাওডুবা ইউনিয়নের 70% লোক আর কি নদীর সম্মুখীন হয়ে পড়ে। পার্মানেন্ট সলিউশনের জন্য প্রকল্প নেওয়া হয়েছে, এটার কাজও দ্রুত শুরু হয়ে যাবে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর। পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যান চাপায় মা মেয়ে সহ ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। সকালে উপজেলার মুন্নার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, স্ত্রী ও কন্যাকে নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নাটোরের বাড়িতে ফিরছিলেন মফিজুল ইসলাম। পথে সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু কিনছিলেন তিনি। হঠাৎ পেছন থেকে চাপা দেয় কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলেই সুবর্ণা খাতুন, শিশু কন্যা পূর্ণতা ও লিচু বিক্রেতা আনিসুর রহমান নিহত হয়। আহত হন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম। গাড়ি নিয়ে সটকে পড়েন ঘাতক চালক ও হেলপার। দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন শাহানুর রহমান, কিন্তু উৎসবের আনন্দ বিষাদ আর হাহাকারের রূপ নেয়। সমুদ্রে ডুবতে যাওয়া পুত্র সিফাতকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় শাহানুরের। অশীতিপর বৃদ্ধ বাবা এখনো জানেন না পুত্র ও নাতি বিয়োগের কথা। রাজশাহীর মহিষবাথান এলাকায় তাদের বাড়ি এখন শোকস্তব্ধ। সবে কলেজের গণ্ডি পেরোনো সিফাত কক্সবাজারের কলাতলি সৈকতে নেমেছিলেন সাগরের জলে ভিজতে। হঠাৎ আসা এক ঢেউয়ে তাল হারিয়ে তলিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন বাবা শাহানুর। কাল বিলম্ব না করে তিনিও ঝাঁপ দেন ছেলেকে বাঁচাতে, কিন্তু শেষ পর্যন্ত দুজনের কেউই আর বেঁচে ফিরতে পারেননি। রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় শাহানুরদের বাড়ি এখন শোকস্তব্ধ। অশীতিপর বৃদ্ধ বাবাকে এখনো জানানো হয়নি তার ছেলে আর নাতির মৃত্যু সংবাদ। এখন পর্যন্ত আমরা কেউই বলি না, শুধু বলতেছি যে হসপিটালে আছে, 72 ঘন্টার লাইফ সাপোর্টে আছে, জ্ঞান ফিরলে বাকিটা বলা যাবে। 4 জুন রাজশাহী থেকে ঢাকায় ঈদ করতে যান শাহানুর। চাকরির সূত্রে সেখানে তার স্ত্রী বাস করেন। ঢাকা থেকেই 2 সন্তান সহ এই দম্পতি কক্সবাজার যান ছুটি কাটাতে। রাজশাহী থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্য করে সেদিন রাত্রে যখন উপরে আসি, কাকু আমাকে ডাকে, দিয়ে বলে, বাবা তোর দাদাকে তো আমি কিছু বলে যাচ্ছি না, শুধু বলে যাচ্ছি যে ঢাকা যাচ্ছি, তো দেখে শুনে রাখিস, ভালো থাকিস তোরা। সিফাত সাঁতার জানতেন না, শাহানুর সাঁতার জানলেও বেশ কিছুদিন ধরে ভুগছিলেন হৃদরোগে। আমার ভাইটা খুব অসুস্থ থাকতো, হার্টের সমস্যা ছিল, খোঁজ খবর নিতাম এটাই। নিহতই পিতা পুত্রের মরদেহ বুধবার নাগাদ রাজশাহীতে আসবে বলে জানান পরিবারের সদস্যরা। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা হয়নি, এখনো আটকও হয়নি কেউ। দর্শনার্থী প্রবেশে জারি আছে নিষেধাজ্ঞা। দর্শক, এ বিষয়ে আলো জানবো আমার সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছ থেকে। রুবেল, হামলা ভাঙচুরের পর কাছারি বাড়িতে এখন কি অবস্থা দেখছেন? জড়িতদের কেউ কি শনাক্ত হয়েছে কিনা?
ইসরাত, আসলে আপনারা জানেন যে গতকাল ঘটনার পর কিন্তু মূলত কারা ঘটিয়েছে সেই ভিডিও ফুটেজ কিন্তু দেখানো হয়েছে, যে কারণে কিন্তু কারা এই ঘটনার সাথে জড়িত সেটি কিন্তু সুস্পষ্টভাবেই দেখানো হয়েছে। আপনারা দেখতেই পারবেন যে সেই ভাঙা অবস্থা কিন্তু এখনো রয়েছে। তবে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে একটা তদন্ত কমিটি এসেছে, তারা মূলত তদন্ত করছে, সকাল থেকে তারা তদন্ত করছে, যে কারণে আসলে এখানে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত এখানকার অর্থাৎ কাছারিবাড়ির পক্ষ থেকে কিংবা এখানকার কাস্টোডিয়ান যিনি রয়েছেন কিংবা প্রত্নতত্ত্ব বিভাগ থেকে কেউ এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি। তবে এখানকার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন আসলাম আলী, তিনি বলেছেন যে তার কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পড়েনি। লিখিত অভিযোগ না থাকার কারণে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে কালকে তারা ঘটনাটি ঘটিয়েছে সেটি কিন্তু সুস্পষ্টভাবে দেখা গেছে এবং সেই ভিডিও ফুটেজ কিন্তু আমরা বারবার দর্শককে দেখানোর চেষ্টা করছি এবং এতে করে দেখা যায় যে মূলত কারা ঘটনা ঘটিয়েছে। তবে দর্শনার্থী প্রবেশকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছিল, যে বিশৃঙ্খলাটি হয়েছিল, সেই বিশৃঙ্খলার পর গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে অনেকটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিশেষ করে এখানকার প্রত্নতত্ত্ব বিভাগের যারা রয়েছেন তারা আজকে তদন্তে আসছেন, পুঙ্খানুপুঙ্খভাবে তারা আজকে সেই তদন্তগুলো করবেন। তদন্ত করে মূলত কারা দোষী, কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, সেই ঘটনার মূল কারণটা কি সেটা তারা খতিয়ে দেখবেন এবং তাদের কর্মকর্তারা কে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি হওয়ার কথা রয়েছে, সেটি হলে হয়তো বা জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা একটি তদন্ত করা হবে। আমি আর দেখানোর চেষ্টা করি, দেখতে পারবেন যে মূল যে গেটটি, সেই গেটটি কিন্তু অর্থাৎ এখানকার আপনাদের অডিটোরিয়াম কাস্টোডিয়ানের রুমের যে মূল গেটটি সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে কাস্টোডিয়ানের জানালায় এবং বেশ কিছু সরঞ্জামাদি কিন্তু আসলে বাইরে নিয়ে এসে ভেঙে ফেলা হয়েছে, যে কারণে কিন্তু আসলে এখন কোনো প্রকার কোনো দর্শনার্থীদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে তদন্ত কমিটি হয়তো বা বের হয়ে যাওয়ার পর খুলে দেওয়া হবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত আমাকে সুস্পষ্টভাবে নিশ্চিত করতে পারেনি। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যে তাদের পক্ষ থেকে কাউকে আটক করা সেটি কিন্তু প্রশাসন করে। তারা বলছে যতক্ষণ পর্যন্ত আসলে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না দেবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা কাউকে আটক করতে পারবে না। তবে তদন্ত কমিটি হয়তো বা তাদের সাথে কথা বলবো আমরা, তারা কি ব্যবস্থা নেবে সেটি জানার আমরা অপেক্ষা করছি। ইসরাত, অনেক ধন্যবাদ আপনাকে রুবেল। সরকার নির্ধারিত দামের সঙ্গে বাস্তব বাজার দরের বিস্তর ফারাক, এতে চরম ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক ও মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। টালমাটাল অবস্থার জন্য সরকারি সিদ্ধান্ত এবং ট্যানারি মালিকদের অসহযোগিতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এদিকে বাণিজ্য উপদেষ্টা জানান, গত 10 বছরে চামড়ার সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি মূল্য না মানা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। বিভিন্ন অঞ্চল থেকে ফড়িয়া আর মৌসুমী ব্যবসায়ীদের হাত ঘুরে বিপুল সংখ্যক চামড়া জড়ো হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় ব্যবসা কেন্দ্র যশোরের রাজারহাটে। তবে মৌসুমী ব্যবসায়ীদের দাবি, সিন্ডিকেটের কবলে রাজারহাটের চামড়া ব্যবসা। দাম বৃদ্ধি করে চামড়ার মূল্য নির্ধারণের ঘোষণার ফাঁদে পড়ে পুঁজি হারাতে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা বলছেন, সরকারের মূল্য নির্ধারণে মাঠ পর্যায়ে তারা বাড়তি দামে চামড়া কিনেছেন, কিন্তু তা মানছেন না পাইকাররা। মাঝারি আকারের গরুর চামড়া বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা দরে, আর বড় চামড়া সর্বোচ্চ 800 থেকে 1000 টাকায়। সরকার যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণায় দেওয়া হচ্ছে 1100, 1150 টাকা পর্যন্ত আমাদের কিনা পড়েছে। এখন লবণ খরচ দিয়ে আমরা যে দরে বিক্রি করতেছি 800, 850 টাকা এরকম বিক্রি হচ্ছে। এতে দেখা যাচ্ছে আমাদের অনেক লস। লবণ লাগানো হয়েছে, লিভার খরচ আছে, গাড়ি ভাড়া আছে, হ্যাঁ, সার্বিকভাবে মিলে সব কিছু মিলে কস্টিং বেড়ে গেছে। আমাদের চামড়া প্রতিটি চামড়ার দাম 1500 টাকা, 1300 টাকা, 1200 টাকা, 1000 টাকা কিনা আছে। এই চামড়াটার দাম আমরা পাচ্ছি, সর্বোচ্চ দাম পাচ্ছি 900 টাকা, 400 টাকা, 300 টাকা দাম পাচ্ছি। তবে আড়তদাররা বলছেন ভিন্ন কথা। মিথ্যে কথা বলছে, তারা ঘুরে ঘুরে কখনো সরকারি রেটে চামড়া কিনেনি। সরকার যেটা রেট দিয়েছে লবণযুক্ত চামড়া তারা এই দামে কিনবে, কিন্তু মূলত চামড়াটা কিনে ট্যানারি মালিকরা। আগামী শনিবার যেহেতু ব্যাপক আকারে মাল উঠবে, ঈদের মাল, হয়তো আগামী শনিবার আপনারা দেখতে পাবেন বিভিন্ন ট্যানারি মালিকরা আসবে এবং হয়তো দাম বেশি হতে পারে অথবা নিচের দিকে যেতে পারে। সরকার নির্ধারিত দামের সাথে বাজারের সামঞ্জস্যতা নেই বলেই এমন পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ চামড়া ব্যবসায়ীদের। পুরো চামড়াটা ধস পড়ে গেছে, ধসের কারণে যে দাম মূল্য নির্ধারণ করা হয়েছে সরকার তরফ থেকে, এই জন্যই সাধারণ চামড়া ব্যবসায়ীরা বিভ্রান্তি অবস্থার মধ্যে রয়েছে। এদিকে দেশের বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথ পরিদর্শনে আসেন বাণিজ্য উপদেষ্টা। জানান, 10 বছরে চামড়ার সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি এই মূল্য না মানলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। 10 বছরের মধ্যে হাইয়েস্ট প্রাইসে চামড়া বিক্রি হচ্ছে এবং এই যে প্রচেষ্টাটা আমরা নিয়েছি,
আশা করা যায় যে এইটা এমন একটা সাংস্কৃতিক মানে আমাদের একটা তৈরি করবে যেটা আগামী বছর ইনশাল্লাহ এর থেকে আরো বেটার কিছু হবে। দেশের অন্তত ৩০ থেকে ৩৫ জেলার লবণযুক্ত চামড়া জড়ো হয় এই চক বৈদ্যনাথ বাজারে। জারিন অর্নি, যমুনা নিউজ। গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, তবে মামলা হয়নি এখনো। গতকাল মাদারীপুরের রাজৈরে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ করেন তারা। ফেরার পথে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগলছিড়া এলাকায় যাত্রা বিরতি দেন ছাত্র আন্দোলনের নেতারা। সেখানে একটি পরিবহনের কর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। এর জেরে ছাত্রদের ওপর হামলা চালায় শ্রমিকরা। আহত হয় অন্তত 5 জন। কোরবানির ঈদের দিন প্রবল স্রোতের কারণে আবারও নদীতে ধসে পড়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের প্রায় 200 মিটার এলাকা। আতঙ্কিত হয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন পাড়ের মানুষজন। ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। নদীর পানির স্রোতে ভেঙে তলিয়ে গেছে বাঁধের কিছু অংশ। ভাঙন অব্যাহত থাকলে দ্রুতই নদীগর্ভে যেতে পারে মানুষের বসতবাড়ি ও দোকানপাট সহ নানা স্থাপনা। ঈদের দিন থেকেই পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদে দেখা দেয় ভাঙনের হুমকিতে পড়েছে শরীয়তপুরের জাজিরার নাওডোবা পালারচর সড়ক ও মোহরালী মাতবরকান্দি আলমখার কান্দি সহ কয়েকটি গ্রামের অন্তত 5 শতাধিক বাড়িঘর। এছাড়া হুমকিতে রয়েছে মঙ্গলমাঝির ঘাট বাজারের 2 শতাধিক দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। ঈদ যে কি এভাবে কিভাবে গেছে ঈদটা আমাদের আমরা বলতেই পারি না। আমরা শুধু নদীর পাশে এসে বসে থাকি। আর আমাদের যে অন্যখানে যাবো জায়গার মতো কোথাও আর কোনো জায়গা নেই। এটাই ছিল বাপ মার অবলম্বন। বর্ষার মৌসুমে পানি স্বাভাবিক পানি আসার কারণে এই বেড়িবাঁধ ধসে পড়ে গেছে। আগামী এদিন কয়েকদিন পরে যে বর্ষার মৌসুম স্রোত যে বেড়ে যাবে তখন এই জায়গা আর টিকিয়ে রাখা কোনো মতে সম্ভব না। গত বছরের নভেম্বরে নাওডোবা এলাকায় 100 মিটার বাঁধ ধসে যায়, যার সংস্কারে পানি উন্নয়ন বোর্ড ব্যয় করে 2,87,00,000 টাকা। সেই সংস্কার করা এলাকার কিছু অংশ সহ 2টি স্থানে প্রায় 200 মিটার পদ্মা নদীতে ধসে পড়েছে। এসব এলাকার আশপাশেও দেখা দিয়েছে ফাটল। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধের দাবি স্থানীয়দের। আর এই বেড়িবাঁধ দেওয়া ছিল বিদায় এটার ভরসা আমরা কেউ 3তলা বিল্ডিং 2তলা বিল্ডিং কেউ 1তলা বিল্ডিং করছে। এদের আগে ভাঙছে একবার, আবার আইন হেন রাখছে। এখন যদি নেওয়া জায়গা ঘরবাড়ি তো আমরা সর্বহারা। এই গণবসতি ভাঙা ধরে সরে হারতে পারবো না। ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ না দিলে চলতি বছর পূর্ব নাওডোবা ইউনিয়নের 70 ভাগ নদীতে ধসে যেতে পারে বলছেন ইউপি চেয়ারম্যান। স্থায়ী বাঁধ না হয় তাহলে মনে করেন পূর্ব নাওডোবা ইউনিয়নের 70% লোক আর কি নদীর সম্মুখীন হয়ে পড়বে। ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। চেষ্টা করব যে জিও ব্যাগগুলো ফেলানোর পার্মানেন্ট সলিউশনের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। এটার কাজও দ্রুত শুরু হয়ে যাবে। এখন যেটা আমাদের সমস্যা সেটা হচ্ছে লেবার পাওয়াটা একটা সংকট। আমাদের মাঠ পর্যায় থেকে এবং উপরে আমাদের নির্দেশনা রয়েছে অতি দ্রুত এখানে হচ্ছে জিও ব্যাগ ডাম্পিং করার জন্য। 2010-11 সালে পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত 110 কোটি টাকা ব্যয়ে 2 কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। গাজীপুরের টঙ্গীতে বিএনপির ঈদ পুনর্মিলনী ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গীর কলেজ গেট এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা করছে জাতি। সেজন্য রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের বিকল্প নেই। পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে গাজীপুর ও টঙ্গী থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদের লম্বা ছুটি থাকায় পর্যটকদের ঢল কক্সবাজারে। দর্শক, এ বিষয়ে আরো জানবো সহকর্মী এহসান আল কুতুবির কাছ থেকে। এহসান, সৈকতে আজ কি চিত্র দেখছেন জানাবেন? পর্যটকদের সমাগম কেমন দেখছেন? এরশাদ, কক্সবাজারকে বলা হয় বিশ্ববাসীর নানার বাড়ি, আর নানার বাড়িতে তো সবাই বেড়াতে আসেই। ঈদ বলেন, কোরবানের ঈদ, রমজানের ঈদ, সবসময়ই কিন্তু পর্যটকরা এখানে আসেন। আজকে ঈদের 5ম দিন। আমি যে পয়েন্টে আছি এখান থেকে আমার যত দূর চোখ যায় অনেক পর্যটক, কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটেছে। এই ঢল কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিন থেকে আমরা দেখছি। একবারে
আজকে পঞ্চম দিন পুরো সৈকত জুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, বিশেষ করে সিসিএফ লাইফগার্ড এবং এখানে যারা দায়িত্বে আছেন বিচকর্মী এবং টুরিস্ট পুলিশ সবাই সতর্ক করছেন। কারণ হচ্ছে এখানে যে সমুদ্র সৈকতের মানুষ যেখানে গোসল করতে নামে, এই সাগরে গোসল করতে নেমে আমরা ইতিমধ্যে দুর্ঘটনার খবরও জানিয়েছি এবং হচ্ছে যাতে কেউ দুর্ঘটনায় পতিত না হয় সেই জন্য মূলত সতর্ক করা হচ্ছে। কক্সবাজারের এই যে চিত্র এটি আরও দুদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে, কারণ হচ্ছে যে ইতিমধ্যে হোটেল মোটেল এর অধিকাংশ বুকিং একেবারে কমপ্লিট, যার কারণে আমরা বলতে পারি এটি আরও অর্থাৎ আগামীকাল পর্যন্ত থাকতে পারে বলে আমাদেরকে হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে।